নমস্কার। আজ আমি শোনাব স্বনামধন্য সাহিত্যিক বিমল করের লেখা একটি ছোট গল্প, নাম নীরজা। বিকেলে যখন নীরজা যাচ্ছিল, আমার মনে হলো সে কয়েক পলকের জন্য আমার বাড়ির দিকে তাকিয়েছিল। শীতের বাতাস আসার সময় হলে এখানে চেঞ্জারের ভিড় হয়। শরীর সারাতে বা বেড়াতে এসে যারা এদিকের বাড়িঘরে ওঠে, তারা পথ দিয়ে যেতে যেতে আমার বাড়ির দিকে অবাক হয়ে তাকায় দুপলক। আমার পাশাপাশি সবকটা বাড়ি প্রায় প্রাসাদ তুল্য। ঐশ্বর্য, সমারোহ, সৌন্দর্য তাদের কোনো অভাব নেই। আমার বাড়িটি এখানে তাই বেমানান, বিসদৃশ। নীরজার মতনই অনেকটা। নীরজাকে যখন আমি প্রথম দেখি, তখন আমারও মনে হয়েছিল অমন উৎফুল্ল জ্যোৎস্নার মতন সুন্দর মুখে কেমন করে মরা মাছের চোখের মণির মতন অদ্ভুত একটি আঁচিল হলো। নীরজার বাম গালে নাকের কাছটায় ওপর ঠোঁট ছুঁয়ে আঁচিলটি ছিল। কালোর সঙ্গে ঈষৎ রক্তের আভা মেশানো। ওই আঁচিল এবং মাছের চোখের মধ্যে সাদৃশ্য খুঁজে বের করার চেষ্টা আমি কোনোদিনই করিনি। নীরজাই আমায় বলেছিল কথাটা। বলেছিল তার মামা, যিনি নেপালের রাজদরবারে চাকরি করতেন, তিনি বলেছিলেন ওই আঁচিল খুব সুলক্ষণযুক্ত, মীনাক্ষী চিহ্ন রয়েছে ওতে। নীরজা নানা সুলক্ষণের মধ্যে জন্মগ্রহণ করেছিল। ওদের পরিবারের লোকজনের কাছে আমি গল্প শুনেছি, নীরজা সরকারি স্টিম লঞ্চের মধ্যে ভূমিষ্ঠ হয়েছিল। তার বাবা পূর্ণ অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যখন বাসা বদল করতে নদী পার হচ্ছিলেন, তখন নীরজা ভূমিষ্ঠ হলো। ভগবানের অসীম কৃপা, এই জন্ম এত স্বাভাবিক সরলভাবে ঘটে গেল যে মনেই হলো না কোথাও কোনো বিপদ ছিল। নীরজার জন্মের পর তার বাবা এক সরকারি খেতাব পান। যে নদী বারবার পুল ভেঙে রেল কোম্পানিকে বিরক্ত করছিল, সেই নদীকে নীরজার বাবা পরাজিত করলেন। চাকরিতে মস্ত উন্নতি ঘটল। সংসারে নীরজার জন্মের পর আরও অনেক সৌভাগ্যের ঘটনা ঘটেছে। নীরজার মা পিতৃসম্পত্তি পান প্রায় 20-25 হাজার টাকার। নীরজার বড় ভাই সর্পদংশনের পরও নিশ্চিত মৃত্যু থেকে বেঁচে যায়। ছোট পিসির বিয়ে হয়ে গেল অপ্রত্যাশিতভাবে। তার পায়ের খুঁত পাত্র গ্রাহ্য করল না। এই রকম কত ঘটনা ঘটেছে পরিবারে। সুলক্ষণা মেয়েকে অতি যত্নে, অতি প্রশ্রয়ে রক্ষা করে করে প্রথমে নীরজার বাবা মারা গেলেন, তারপর নীরজার মা। আমার সঙ্গে নীরজার যখন প্রথম পরিচয় ঘটেছিল, তখন নীরজার মা বেঁচে ছিলেন। তার রূপ ছিল স্নিগ্ধ, মুখের আদলটি ছিল কুমারটুলির প্রতিমার মতন। নীরজাকে অকাতর স্নেহ ও প্রশ্রয় দেবার পরও তার কোনো কোনো ব্যাপারে উদ্বেগ ছিল। মনে হতো তার সুলক্ষণা মেয়েকে কেউ অধিকার করে নেয়, এই ভয়ে তিনি সতর্ক রয়েছেন। বড় ছেলে বিদেশবাসী, বিয়ে করেছে বিদেশিনীকে। নীরজার মার একটি বড় রকমের দুঃখ ও মনোক্ষোভ এ ব্যাপারে থেকে গিয়েছিল। তিনি বংশের মর্যাদা ও গৌরব রক্ষা করার জন্য মেয়েকে তার মনোমতো পাত্রে সমর্পণ করার কথা ভাবতেন। নীরজার মা একবার বেশি রকম অসুস্থ হয়ে পড়েন। রোগটা জটিল পথ নেয়। তার ধারণা হয় জীবনের বেলা তার ফুরিয়ে এসেছে। নীরজার জন্যে তিনি তখনও যোগ্য পাত্র নির্বাচন করে উঠতে পারেননি। সময় নেই দেখেই এবং ভরসা পাচ্ছিলেন না বলেই শেষ পর্যন্ত তিনি নীরজাকে আমার স্ত্রী হতে দিতে সম্মত হলেন। সুলক্ষণা নীরজাকে আমি লাভ করার পর অনেকেই মনে করেছিল পিতৃ পরিবারের পারিবারিক সৌভাগ্য এবার নীরজা স্বামীর পরিবারে স্থানান্তর করবে। কেউ কেউ বলতো এই বিবাহই তার সূচনা। প্রসন্ন এবং সপ্রেম চিত্তে আমি নীরজাকে গ্রহণ করেছিলাম। আমি আশাতীত সৌভাগ্য অর্জন করব, সমৃদ্ধ যশস্বী পুরুষ হয়ে উঠব,
এমন বাসনা সজ্ঞানে কোনো দিন করিনি। আমি কখনো নীরজাকে বলিনি তোমার ভাগ্যে আমার জয় হোক। নীরজার কাছে আমি পরিপূর্ণ প্রেম চেয়েছিলাম। কৈশোরকাল থেকেই আমার মনে এই ধারণা গড়ে উঠেছিল যে জীবনে প্রেমই একমাত্র কাম্য বস্তু। এই প্রেম আমি অনুভব করলাম। তারপর অপেক্ষা করলাম নীরজার মার সম্মতির জন্যে। হয়তো আমি নীরজাকে না পেতে পারতাম, কিন্তু ঘটনা আমার নীরজাকে পাইয়ে দিয়েছিল। আমাদের বিবাহের পর সামান্য কিছুদিন নীরজার মা বেঁচে ছিলেন। তার মৃত্যু ঘটলে ওই সংসারে আমি এবং নীরজা দুজন মাত্র মানুষ থাকলাম। নীরজাদের বাড়িতেই উঠে গেলাম আমরা। মস্ত বাড়ি, পুরনো কয়েকজন দাসদাসী ছেড়ে নীরজা আমার চ্যাটার্জি লেনের ছোট বাড়িতে থাকতে রাজি হলো না। আমি ছিলাম সরকারি চাকুরে। মাসের মধ্যে অর্ধেক দিন বাড়ি, অর্ধেক দিন বাইরে ঘুরে বেড়াতে হতো নিত্য। ভালো লাগতো না। নীরজাকে বিয়ে করার পর আমি একবার প্রায় স্থির করে ফেলেছিলাম চাকরিটা ছেড়ে দেব। আমার বড় কষ্ট হতো নীরজাকে রেখে যেতে। শেষ পর্যন্ত চাকরিটা ছাড়িনি। মনে হয়েছিল ওটা উচিত হবে না। নীরজা বলতো আমার হাতে শিগগির একটা সোনার ফল এসে পড়বে। বিবাহিত জীবনের 2টি বছর কেটে যাবার পর আমি বুঝতে পারলাম নীরজার মা আমায় তাদের পরিবারের সৌভাগ্য অথবা সুলক্ষণযুক্ত মূর্তিটি দান করে যাননি। বরং একদিন আমার মনে হলো আমার প্রেম প্রজ্বলিত দেহ মনে তিনি যেন কৃপা পরবশ হয়ে এক পাত্র জল ছুঁড়ে দিয়েছিলেন এবং আমার সর্বত্র একটি ভয়ঙ্কর ফোসকা পড়ে গেছে। সাধারণ একটা বিষয় যা আমি উপেক্ষা করেছিলাম আমার চোখে পড়ল। নীরজা আমার মতন জীবনের কোনো একটি বিষয়ে স্থির ধারণা নিয়ে বসে নেই। সে অত্যন্ত নির্বিকার চিত্তে তার প্রাপ্ত ঐশ্বর্য ব্যয় করে চলেছে এবং ভাবছে তার সৌভাগ্য ও সুলক্ষণের জন্যে কখনো তার স্থূল দুঃখ আসবে না। প্রশ্রয় মানুষকে জেদি এবং বিবেচনাহীন করে। প্রশ্রয় চরিত্রকে তরল ও আত্মম্ভরী করে তোলে। নীরজা যে জেদি, বিবেচনাহীন, তরল প্রকৃতির এবং অহমিকাপূর্ণ নারী, এ কথা আমার ভাবা উচিত ছিল আগে। আমি ভাবিনি কখনো। মনে হয়নি নীরজা আমার মতন সৌমতী উপাখ্যানের মুগ্ধ শ্রোতা নাও হতে পারে। ক্লেশ এবং মৃত্যুর অনুগমন সাধারণ মানুষের স্বভাব নয়। আমি নীরজার যৌবনের দিকে তাকিয়ে দেখতে শিখছিলাম। জৈব প্রকৃতি তাকে সুখ এবং আনন্দের দিকে কি অক্লেশে টেনে নিয়ে যাচ্ছে। মনে হতো ওর চরিত্র আমার বিপরীত। আমি কলকাতা ছেড়ে চলে যাবার মুহূর্ত থেকে কাজ সেরে নীরজার কাছে ফিরে না আসা পর্যন্ত প্রতিক্ষণ তার সান্নিধ্যের জন্য কাতর হতাম। আর নীরজা আমি বাড়ি ছেড়ে চলে গেলে তার চারপাশে আনন্দের অট্টরোল তুলত। ওর বহু বন্ধু ছিল, দূর সম্পর্কে নানা ধরনের আত্মীয় ছিল, বিলাস ছিল, ব্যসন ছিল। একদিন নীরজার সঙ্গে আমার কয়েকটি কথা হয়েছিল যা আমার আজও মনে আছে। তুমি বাড়িতে এলেই দেখেছি সব কেমন হয়ে যায়, নীরজা আমাকে বলেছিল স্পষ্ট করেই। কেন? আমি ওকে লক্ষ্য করে বলেছিলাম। কেন কি তুমিই বুঝে নাও। আমি বুঝতে পারছি কই। চেষ্টা করো, নীরজা বলল, বলে আমার সামনে থেকে উঠে গিয়ে কাকে যেন ফোন করলো। ফোন সারা হলে ফিরে এসে বলল, তুমি কোনো দিনই খুশি হতে শিখবে না, তোমার মন বুড়ো হয়ে গেছে। আমি ভেবেছিলাম নীরজাকে প্রশ্ন করব, খুশি হবার শিক্ষা তাকে কে দিয়েছে, কে তাকে বলেছে তার মন শিশুর তুল্য। এসব প্রশ্নর কোনো জবাব আমি পাবো না জেনে নীরজাকে বলেছিলাম, তুমি খুশি হও, আমি খুশি হওয়া দেখি। নীরজা হয়তো আমায় তার খুশি হওয়া অচিরেই দেখাতে পারত, কিন্তু তার অদৃষ্ট বাদ সাধল। তার দাদা বিদেশে দেনার দায়ে দেউলিয়া হয়ে জরুরি চিঠি পাঠালেন বাড়ি বেচে তাকে টাকা পাঠিয়ে দিতে। বাড়ির ওপর নীরজার কোনো সত্ত্ব ছিল না, সে মাত্র বসবাসের অধিকারী ছিল। বাড়ি বেচা হলো। বাড়ি বেচা শেষ হতে না হতেই
নীরজা তার অত্যন্ত বিশ্বস্ত বন্ধু মণিমোহনের জাহাজি ব্যবসায় ধার দেওয়া অর্থ জলে পড়ে যেতে দেখল। মণিমোহন নীরজার দূর সম্পর্ক আত্মীয় ছিল। আমি বুঝতে পেরেছিলাম নীরজার সৌভাগ্য এতদিনে অস্তমিত হয়েছে। তাকে বলেছিলাম, তুমি এদের কাছ থেকে সরে এসো, বয়স হয়ে আসছে, এবার নিজের ভালো মন্দ বুঝতে শেখো। নীরজা আমার কথা গা করে শোনেনি, বরং যে মুহূর্তে সে অনুভব করল তার সৌভাগ্য তাকে ফেলে চলে যাচ্ছে, সেই মুহূর্তে সে আরও জেদি, আরও অবিবেচক হয়ে উঠল। মার কাছ থেকে পাওয়া অর্থ এবং অলংকার যথেষ্ট নষ্ট করেছিল নীরজা। তবু কিছু ছিল, নিজের কাছে নিজে হারবে না যেন এই প্রতিজ্ঞাবশত সে এক অদ্ভুত কাজ করল। উঠতি এক শৌখিনী পাড়ায় বাড়ি করার জেদে সে শেষ কপর্দক পর্যন্ত তুলে দিল পরমেশের হাতে। সংসারে কিছু অগোচর কাহিনী থেকে যায়। আমি জানতাম না নীরজার সঙ্গে পরমেশের এই রকম একটি কাহিনী ছিল। পরমেশ মস্ত ব্যবসাদার লোক, জমি কেনা, বাড়ি তৈরি করা তার পেশা। নীরজা যা চেয়েছিল পরমেশ তার অর্ধেকটা দিয়েছিল ব্যবসাদারের মতন, বাকিটা দিতে সম্মত হয়েছিল আনন্দ লেনদেনের ভিত্তিতে। আর তখনই আমি জানতে পেরেছিলাম নীরজা মনোহর উজ্জ্বল একটি স্থাবর গৃহের জন্যে সব কিছু অকাতরে দিয়ে দিতে পারে। একদিন অত্যন্ত বিশ্রী আবহাওয়ার মধ্যে আমি বাড়ি ফিরে এসে দেখলাম নীরজা তার জামা কাপড় গুছোচ্ছে। সাধারণত এমন করে বাক্স গুছোনোর কথা নয় তার। বললাম, কি ব্যাপার, সুটকেস বাক্স নিয়ে বসে পড়েছ যে? নীরজা কিছু সময় কথার জবাব দিল না। পরে বলল, আমি পুরী যাচ্ছি। পুরী হঠাৎ? কেন, যেতে নেই? না। না কেন? আমি বাড়ি নেই, 1 সপ্তাহ 7 জায়গার জল খেয়ে বাড়ি ফিরলাম, আর তুমি ঘর ছেড়ে বাইরে চললে? আমার যাওয়ার ঠিক, আমি না এলেও তুমি চলে যেতে? যেতাম। সেই মুহূর্তে আমি অনুভব করেছিলাম নীরজার উদ্ধত কুৎসিত আচরণের জন্যে তাকে আমি কিছু শিক্ষা দিই। ওর স্পর্ধা এবং অবজ্ঞা আমায় কাণ্ডজ্ঞানহীন করে তুলেছিল। কাছে গিয়ে বাক্সর ডালা ফেলে দিয়ে বললাম, না, তুমি যাবে না। আমি ভুল করেছিলাম। নীরজার স্পর্ধা ততদিনে স্বেচ্ছাচারিতা এবং অহমিকায় রূপান্তরিত হয়েছে, এ কথা আমার বোঝা উচিত ছিল। আবাল্য যে মেয়ে শুধু প্রশ্রয় পেয়েছে, যাকে সংসারে লক্ষ্মীর বিগ্রহের মতন অর্চনা করা হয়েছে, সে স্বভাবতই আমার মতন মানুষের আপত্তি অথবা বাধা গ্রাহ্য করবে না। নীরজা আমার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো। তার মুখ অপমানে লাল হয়ে গিয়েছিল, শক্ত কঠিন হয়েছিল। ঘর ছেড়ে চলে যেতে যেতে বলল, অশান্ত করে তুমি আমার যাওয়া আটকাতে পারবে না। আমি সত্যিই সে সময় কিছু অশান্তি করেছিলাম। নীরজা পুরী চলে যাবার পর আমিও তাকে অনুসরণ করেছিলাম। পুরীতে নীরজার সঙ্গে পরমেশ গিয়েছিল। আমার ধারণা হলো ভ্রমণ বোধহয় তাদের একমাত্র উদ্দেশ্য নয়। এরপর আর মাত্র 1 মাস 2 নীরজার সঙ্গে আমার সম্পর্ক ছিল। আমি বুঝতে পেরেছিলাম সুলক্ষণা নীরজা আমার জীবনে সর্বত্র দুর্লক্ষণ ও দুর্ভাগ্য বয়ে এনেছে। আমার শরীর ভেঙে গিয়েছিল, চাকরিতে সুনাম নষ্ট হয়ে দুর্নাম রটছিল, শেষে অসুখে পড়লাম। আমার অসুখের সময় নীরজা তার নতুন বাড়ি নিয়ে খুব ব্যস্ত ছিল। বাড়িটা শেষ হয়ে এসেছিল এবং রঙের কাজ হচ্ছিল, ইলেকট্রিকের তার টানা হচ্ছিল। একদিন অনেকটা রাত করে বাড়ি ফিরে এসে নীরজা বলল, পরমেশের স্ত্রী মারা গেছে, আত্মহত্যা করেছে আফিং খেয়ে। আমার গায়ে জ্বর ছিল, মাথায় যন্ত্রণা ছিল। চোখ তুলে নীরজাকে দেখতে গিয়ে কেন যেন তার আঁচিলটি লক্ষ্য না করে পারলাম না। আমার মনে হলো অত্যন্ত বিষাক্ত কোনো ক্ষতের মতন ওই আঁচিলটি নীরজার জীবনকে আশ্রয় করে আছে। জগতে কত যে বোকা আছে, পরমেশের বউ আফিং খেয়ে মরে কোন উপকারটা করলো বুঝি না। নীরজা বলল, তোমার অনেক উপকার করে গেল। আমি বললাম। নীরজা আমার চোখে চোখ রেখে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো কয়েক পলক। তারপর বলল, আমার উপকার আরও তো অনেকেই করতে পারে।
কথাটা শোনার পর আমি যেন জ্বরের ঘোরে হঠাৎ অচৈতন্য হয়ে ঘরের বাতি নিভে যেতে দেখলাম। নীরজা নিশ্চয় চলে গিয়েছিল। তারপর আমি নীরজার কাছ থেকে চলে এসেছিলাম। নিজেকে সামলে নিতে আমার কিছু সময় লেগেছিল। মনটা কিছুটা সংযত ও সহনশীল হয়ে উঠলে আমি ভাববার চেষ্টা করেছি, নীরজার সঙ্গে আমার বিবাহিত জীবনের 5টি বছর এমন অশান্তির হলো কেন? আমি সর্বান্তকরণে নীরজাকে ভালোবাসতাম। নীরজা ভিন্ন কোনো চিন্তা আমার ছিল না। ভেবে ভেবে আমি স্থির করেছিলাম, নীরজাকে যথার্থ দৃষ্টিতে আমি দেখতে পারিনি। তার চরিত্রে যতগুলি অশুভ উপকরণ ছিল, আমি সেগুলি লক্ষ্য করে দেখলে বুঝতে পারতাম নীরজাদের পরিবারে যে মূর্তিটি জীবিত ছিল, সেই মূর্তিটির যখন ক্ষয় ধরেছে তখন আমি তাকে বিবাহ করেছিলাম। বস্তুত নীরজার বাবা এবং মা, অন্যান্য আত্মীয় স্বজন নীরজার চরিত্রে অনেকগুলি বিষ বৃক্ষ রোপণ করেছিলেন। নীরজা যখন আমার স্ত্রী হলো তখন তার সমস্ত চেতনায় সেই বিষ সংক্রামিত হয়েছে। আসলে আমি যে নীরজাকে লাভ করেছিলাম সেই নীরজা মৃতপম ছিল। সংসারের দুরারোগ্য ব্যাধিগুলি তাকে আক্রমণ করে নিজ অধিকারে টেনে নিচ্ছিল। আমি বুঝতে পেরেছিলাম সোনামাসির গল্প আমার হৃদয়ঙ্গম হয়নি। আমার প্রেম আমায় অপদার্থ প্রতিপন্ন করেছে। আমি অধিক পথ হাঁটতে পারিনি, ক্লেশ সহ্য করতে পারিনি। জীবনের একটি গুরুতর প্রশ্নের সম্মুখীন হবার যোগ্যতা ও সাহস অর্জন করিনি। মানুষ জানে না সে কেন অপেক্ষা করে। আমি চলে আসার পর থেকেই অপেক্ষা করেছি এবং আজ প্রায় 15 বছর অপেক্ষার পর নীরজাকে দেখতে পেলাম অপ্রত্যাশিতভাবে। দেখে মনে হলো নীরজা কি আজও আনন্দ ভবনের অতিথি? বাড়ির সামনেই দেখা হয়ে গেল একদিন। সন্ধে হয়ে এসেছিল, ঠান্ডা পড়ছিল। নীরজা আমায় চিনতে পারল। বললাম, এসো বাড়ির ভেতরে যাই। আমার বসার ঘরটি খুব ছোট, আসবাবপত্র অতি অল্প। বালক ভৃত্যটি লণ্ঠন জ্বালিয়ে ঘরে রেখে দিয়ে গেল। সাধারণ সরু মতন একটি তক্তপোষে শতরঞ্চি পাতা, কাঠের চেয়ার একটি, বেতের মোড়া এক পাশে, ছোট একটি টেবিল জানলার দিকে মুখ করে রাখা। নীরজা তক্তপোষের ওপরেই বসল। লণ্ঠনের আলোয় যথাসাধ্য নজর করে ওর মুখটি দেখলাম। নীরজার মুখের আদল অনেকটা যেন বদলে গেছে। গালের পাশগুলো ফুলে গেছে, ফ্যাকাশে হয়েছে। অনেক দিন রক্তশূন্য ব্যাধিতে ভুগলে বুঝে এইরকম সাদাটে চেহারা হয় গায়ের চামড়ার। খুব প্রাণহীন দেখাচ্ছিল। চোখ দুটি নিরুজ্জ্বল, অবসাদগ্রস্ত। কালো একটি রেখা পড়েছে চোখের ওপরের পাতায়। ওকে অত্যন্ত নিরানন্দ ও শূন্য দেখাচ্ছিল। সেই আঁচিলটি ওর মুখের যথাস্থানেই রয়েছে, আরও কালো হয়ে গেছে। কয়েকটি ছোটোখাটো কথার পর বললাম, কুঞ্জবাবুর বাড়িতে এসে উঠেছ? ওর স্ত্রী পাঠিয়েছেন। নীরজা বলল, কুঞ্জবাবুর বড় মেয়ে শরীর সারাতে এসেছে, আমি তার দাসী। দাসী? ওই একই হলো, দেখাশোনা করার দাসী। নীরজা তার গলার কাছে গায়ের পুরনো শালটা তুলে নিল। তার হাতের পাশে ছোট একটি কাপড়ের ব্যাগ, তার মধ্যে টুকটাক কিছু বাজারপত্র দেখা যাচ্ছিল। বুঝতে পারছিলাম কুঞ্জবাবুর মেয়ের ফর্দ বাজার করে ফিরছিল নীরজা। আমি কুঞ্জবাবুর বড় মেয়েকে আগে কয়েকবার দেখেছি, বিবাহিতা এবং অসুস্থা মেয়ে। বেচারি প্রায়ই এখানে হাওয়া বদলাতে আসে। সামান্য সময় নীরব থাকলাম। নীরজার দুর্ভাগ্যের ইতিহাস জানার ইচ্ছা আমার হচ্ছিল না। অনুভব করতে পারছিলাম সৌভাগ্য তাকে যা যা দিয়েছিল, দুর্ভাগ্য তার সব কিছুই একে একে ফিরিয়ে নিয়েছে। নীরজার সেই শখের বাড়ি, অহমিকা, দম্ভ, স্বেচ্ছাচারিতা সমস্তই চলে গেছে। একসময় মৃদু গলায় বললাম, তোমার সঙ্গে অনেক দিন পরে দেখা হলো। হ্যাঁ, অনেক দিন।
নীরজা টেনে টেনে বলল। দীর্ঘশ্বাস ফেলল লণ্ঠনের দিকে তাকিয়ে। চুপ করে থাকলো কয়েক মুহূর্ত, তারপর বলল, তুমি এখানে কতদিন আছো? তা অনেক দিন, বছর 7-8 তো হয়েই গেছে। একলাই থাকো? একটা চাকর আছে। কি করো আজকাল? এখানে একটা স্কুল আছে হিন্দুস্থানিদের, সেখানে পড়াই। ও, মাস্টারি। কয়েকবার চোখের পাতা রোগড়ে নীরজা বলল, আমার চোখের পাতায় পোকা ধরেছে আজকাল। সন্ধ্যের আলোয় আরও জ্বালা বাড়ে। এবার উঠব, মেয়েটা অপেক্ষা করে আছে। নীরজাকে বসতে বলে রাত বাড়ালাম না, ও উঠে দাঁড়ালো। আমিও উঠলাম। বাইরে শীত পড়েছে, কুয়াশা জমেছে ধোঁয়ার পুঞ্জের মতন। আকাশের তলায় কৃষ্ণপক্ষের অন্ধকার, কয়েকটি নক্ষত্র সমেত স্থির হয়ে আছে। আমরা নীরবে বাড়ির বাইরে এলাম। ফটক খুলে নীরজাকে পথ দিতে নীরজা হঠাৎ বলল, এই বাড়িটা তোমার? ছোট্ট করে হ্যাঁ বললাম। নীরজা দাঁড়িয়ে থেকে কি ভাবলো যেন, বলল, এখানে সব বাড়িতে নাম আছে, তোমার বাড়ির নাম কি? আমার বাড়ির কোনো নাম ছিল না। মাঝে মাঝে মনে হতো একটা নাম দেওয়া যাক, মনোমতো নাম পেতাম না। নীরজার কথার কি জবাব দেব ভেবে পেলাম না। পথে পা বাড়িয়ে গায়ের চাদরটা আরও গুছিয়ে নিল নীরজা। বাতাসে শীত এসেছে, রাস্তা নির্জন, অন্ধকারে একটা চতুষ্পদ জিপ চলে যাচ্ছিল। নীরজা ভেবেছিল আমি ফটকের কাছেই দাঁড়িয়ে আছি। মুখ ফিরিয়ে দেখল কিছু বলবে বলে। আমি ওর সঙ্গে যাচ্ছিলাম। আমায় পাশাপাশি হাঁটতে দেখে নীরজা কেমন বিষণ্ণ উদাস গলা করে শুধল, তুমি কি কোনো দিন ভেবেছিলে আমার সঙ্গে দেখা হবে? না, ভাবিনি। তবে কখনো কখনো মনে হতো যদি দেখা হয়, দেখব। দেখব? কি দেখব? দুপা হেঁটে নীরজা দাঁড়িয়ে পড়েছিল। আমায় ভালো করে দেখার চেষ্টা করলো। আমি কোনো জবাব দিচ্ছিলাম না। সামান্য অপেক্ষা করে পা বাড়ালো নীরজা। আমায় এই অবস্থায় দেখে তোমার কী লাভ হলো? হয়তো কষ্টই পেলে। নীরজার কথার কোনো উত্তর আমি দিইনি। তাকে দেখে আমার কষ্ট পাওয়া উচিত ছিল, কিন্তু আমি কষ্ট পাইনি। আনন্দ ভবনের কাছাকাছি এসে নীরজা বলল, এবার তুমি ফিরে যাও, আমি এসে গিয়েছি। নীরজা সেই স্বর হঠাৎ আমায় সোনামাসির গল্প মনে পড়িয়ে দিল। মনে হলো নীরজা যমরাজের মতনই জীবজগতের শেষ প্রান্তে এসে আমাকে ফিরে যেতে বলছে। নীরজা বোধহয় বুঝতে পারল না, ফিরে যাওয়ার আগে আমি এখনও অনেকটা পথ হাঁটব, ক্লান্ত হব, ক্লেশ পাব এবং মৃত নীরজাকে ফিরে পাবার চেষ্টা করব শেষ পর্যন্ত।